সিলেটের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। পরপর 4টা ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। আর এই 4টা ম্যাচই প্রেস বক্সে বসে মাত্র একজন সাংবাদিকই আসলে দেখার সুযোগ পেয়েছেন। আমার সঙ্গে তিনি আছেন ইসাম ভাই। রাওয়ালপিন্ডিতে যে ম্যাচগুলো হয়েছিল, রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচগুলো কভার করেছেন, এবং সিলেটের এই ম্যাচটাও কভার করলেন, মিরপুরেরটাও ছিলেন। 4টা ম্যাচই কভার করেছেন। বাংলাদেশকে কেমন দেখলেন? অসাধারণ একটা টাইম। আসলে বাংলাদেশের টেস্ট টিমটা যে এত ইমপ্রুভ করছে, এটা এই 4টা টেস্ট ম্যাচ দেখলেই বোঝা যায় যে পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং, মুশফিকের প্রেজেন্সটা কত গুরুত্বপূর্ণ। তার সাথে ব্যাটসম্যান যে ধরনের ব্যাটাররা আছে, ধরেন শান্ত, লিটন, তারা যে কতটা অগ্রগতি করেছে তাদের ক্যারিয়ারে। ইভেন সাদমান পাকিস্তানে খুব ভালো ব্যাটিং করেছিল, ছোট ছোট ইনিংস খেলেছে লিটনের 2টা বড় ইনিংস, একটা রাওয়ালপিন্ডি সেকেন্ড টেস্টে আর এখানকার সেকেন্ড টেস্টে। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। খুব ডিফিকাল্ট সময় থেকে টিমকে বের করে আনা, টেইলের ব্যাটিং, তো এইসব জিনিস কিন্তু এই 2টা টেস্ট সিরিজে আমরা সবচেয়ে বেশি দেখেছি। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যদি প্রগ্রেস করে, এই 2টা সিরিজের কথা সবাই সবসময় মনে রাখবে। ওই রাওয়ালপিন্ডি সিরিজে কাভারের সময় রাওয়ালপিন্ডির প্রেস বক্সে আপনি একাই ছিলেন। কেমন ছিল ওই সময় পরিবেশটা? না, অসম্ভব ভালো পরিবেশ। আমার তো সব বন্ধু, তারা বেশিরভাগই যারা রাইটার বা যারা ওখানকার টিভি রিপোর্টার, আমাকে তো মানে তারা একদম মাথায় তুলে রেখেছে আমার যেন কোনো ধরনের সমস্যা না হয়। যখন আমার সিম কার্ড হয়নি, আমাকে একদম স্টেডিয়ামের গেট থেকে আমার হোটেল পর্যন্ত নামানোর ব্যবস্থা করা, কারণ আমি উবার বা ওই অ্যাপগুলো ইউজ করতে পারছি না। তারপরে ধরেন গিফটস দেওয়া, মানে আমি এত গিফট আমার লাইফে কোনো ক্রিকেট টুরে পাইনি কারো কাছ থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোকজন, সাংবাদিকরা আমার জুতার মাপ নিয়ে যাচ্ছে, যে তারা আমাকে জুতা কিনে দিবে, এই করবে, পারফিউম দিবে। মানে আমরা যে এই আড্ডা মারা, গল্প করা এবং পুরো টাইম ওখানে কাটানো, এবং আমার কন্টিনিউয়াস সময় কাটতো তাদেরকে বাংলাদেশ টিম নিয়ে ইনফরমেশন দিতে, কারণ অত বেশি আইডিয়া নেই সবার। আবার মাঝে মধ্যে কমেন্টেটাররা আসতো, বাজিদ খান, আথার ভাইরা আসতো, আমরা গল্প করতাম। তো একটা দারুণ পরিবেশ ছিল, খালি ছিল যে খুব গরম ছিল, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। তো আমি মাঝে মধ্যে প্রেস বক্সের সামনে, রাওয়ালপিন্ডি প্রেস বক্সের সামনে একটা বড় বারান্দা আছে, ওখানে দাঁড়িয়ে খেলা দেখতাম। তো খেলা দেখছি, একদিন হঠাৎ তাসকিন আমার দিকে তাকায় বলতেছে যে একটাই ফ্যান আমাদের আজকে মাঠে, আর কোনো বাংলাদেশি নাই। ইউজুয়ালি বাংলাদেশের যিনি হাই কমিশনার ছিলেন আর কয়েকটা ফ্যামিলি এসে খেলা দেখতো। তো হাই কমিশন অফিসের কয়েকজন আর মনে হয় 3টা ফ্যামিলি আসতো। তো ওই দিন কী কারণে যেন ওনারাও আসেনি, এটা হচ্ছে মনে হয় সেকেন্ড টেস্টে 3rd না 4th ডেতে। তো ওই দিন আমি একা দাঁড়িয়ে খেলা দেখছি বাইরে, রানার একটা স্পেল ছিল, প্রথম স্পেলটা মনে হয়। তো তাসকিন বারে বারে দেখাচ্ছে যে ওই যে একজন পুরো মাঠে, আর কেউ না, আর মাঠও মানে ফাঁকা ছিল, কেউ তো খেলা দেখতে আসতো না ওরকম, এই যে এই টেস্টের মতো অনেকটা। বাট মানে যেটা আপনি জিজ্ঞেস করলেন, প্রেস বক্সের যেই সম্পর্কগুলো, এগুলো আমার সারা জীবন মনে থাকবে। এই 2 টেস্টের মধ্যে আসলে 2টা সিরিজের মধ্যে নিঃসন্দেহে বাংলাদেশের ঘরের মাটিতে এই সিরিজ জয়টা হয়তো একটু বেশি এগিয়ে থাকবে, কারণ আপনি বলছিলেন যে এখান থেকে একটা নতুন জায়গায় যেতে পারে বাংলাদেশ দল। একদম সিগনিফিকেন্ট যদি কোনো একটা জায়গায় মানে দেখাতে বলি যে আসলে কোন জায়গাটাতে বাংলাদেশ বেশি উন্নতি করলো রিসেন্ট টাইমে, এই 4টা ম্যাচে কিংবা সাম্প্রতিক সময় যে করে টেস্ট খেলছে, আপনার চোখে কোন জায়গাটাতে বেশি? আমরা সাহস করে কিছু করা, যেমন ডিক্লেয়ার করা, তারপরে 3টা পেস বোলার খেলানো। আর সবচেয়ে বড় সাহস কি ভাই? সবচেয়ে বড় সাহস হচ্ছে পিচ, যে পিচটায় খেলার সাহস দেখিয়েছে, যে এই পিচে ঘাস রাখবো, নিচে আমরা মোহাম্মদ হাফিজ, পাকিস্তানের যে ফর্মার ক্যাপ্টেন, ও মনে হয় সেকেন্ড টেস্টের ফার্স্ট ডেতে টুইট করলো যে খুবই সাহসী উদ্যোগ, যে 1-0 এগিয়ে থেকে সবাই কী করে, ড্রর জন্য খেলে। তো বাংলাদেশ বলেছে, ছুরি দিয়েছে, একটা চ্যালেঞ্জ ছুরি দিয়েছে পাকিস্তানকে, যে আসো এখানে খেলো। উইকেটটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল ব্যাটিংয়ের জন্য, সবসময় যে এসে সেট হওয়া যাচ্ছিল তা না। এই যে সাহসগুলো দেখিয়েছে, আমার কাছে মনে হয় এটা অনেক অনেক বড় অর্জন। আরেকটা বিষয় ছিল আই থিঙ্ক লিটনের ব্যাটিং, ওইখানেও 26 রানে 6 উইকেটে থেকে সেঞ্চুরি। ওখানে তো অ্যাটলিস্ট মিরাজ ছিল সাথে, এখানে তো সেটাও ছিল না। এখানে টেইলের সাথে ব্যাটিং করা, অসাধারণ ব্যাটিং। মানে এইটা ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি খুব কম দেখবেন, এবং আমার ধারণা এখন সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ উইকেট কিপার ব্যাটার্স, কারণ মনে রাখতে হবে সে এখন 3 ফর্মেটই খেলে। তো এই ধরনের কন্ট্রিবিউট করা, আপনি কিপিংও দেখেছেন গতকাল যে ক্যাচটা ধরেছে বাবরের, এবং পুরো সিরিজে যে কিপিংটা করেছে, অ্যালেক্স ক্যারি বা জনি বেস্টো বা আপনার জস বাটলার, এদের লেভেলে কিন্তু এখন সে চলে আসছে। সো তাকে এখন আর কি ছোট করে দেখার সময় নেই আর। লিটনের কিপিং নামে একটা পরিসংখ্যান দেখছিলাম, বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট কিপার মনে হয় তাকে বলা যায়। মুশফিকুর রহিমকে টপকে তার ডিসমিসালের সংখ্যা সবচেয়ে বেশি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে মিরপুর এবং সিলেটে যে 2টা টেস্ট, এখানে পেসারদের নিয়ে একটু কথা বলতে চাই। একটা সময় হয়তো আমরা স্পিন নিয়ে বেশি অ্যাটাক সাজাতাম, স্পিন নির্ভর সব কিছু ছিল, এখন যে পেসার নির্ভর হচ্ছে, অর্থাৎ আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা টপ প্লেইং কান্ট্রিগুলোর সাথে আসলে টক্কর দেওয়ার জন্য নিজেদেরকে আসলে কতটা প্রস্তুত করতে পারছি বলুন? হ্যাঁ, আমি তো বলবো পেস অ্যাটাক প্রস্তুত। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা যে ভালো খেলা, বা দেশে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড আসছে টেস্ট সিরিজের জন্য, সামনে অস্ট্রেলিয়া আসছে ওয়ানডে খেলতে,
আমার মনে হয় ওয়ান ডে অ্যাটাকটাও খুব ভালো। রানা আছে, শরীফুল আছে, হাসান মাহমুদ হয়তো চলে আসবে, তানজিম সাকিব আছে, তাসকিনও আছে, মুস্তাফিজ ভুলে যাচ্ছি, লাস্টে বললাম মুস্তাফিজের কথা, ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। পেস অ্যাটাক রেডি, বাট আমার মনে হয় টপ অর্ডার ব্যাটিং বা ওয়ান ডে মিডল অর্ডার ব্যাটিংগুলো আসলে অনেক ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভমেন্টের জায়গা থাকতেই হবে। তো আমার মনে হয় ওই জায়গাগুলো আমরা ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা আসলে জয়টা অন্য যে কোনো সিরিজ জয়ের চাইতেই একটু বেশি গুরুত্ব বহন করে। পরপর 4টা ম্যাচ জয়ে বাংলাদেশ যে রেকর্ডটা গড়েছে, এই ধারাটা কন্টিনিউ করতে পারলে হয়তোবা বাংলাদেশের টেস্ট ইতিহাসটাই সমৃদ্ধ হবে, আরও সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়বে, বই কমবে না। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।